ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ফ্যাশন গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু জিনিস আপনাদের জানতে হবে। এখানে আমি আমাকে নিয়ে একটা শর্ট ব্রিফ দিই। সেটা হচ্ছে গিয়ে আমি প্রায় 5 বছরও অধিক সময় ধরে হচ্ছে গিয়ে ফ্যাশন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে আসছি। ট্যাগ প্যাক ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোতে কাজ করে আসছি। বাট আমি অফিসিয়ালি পার্মানেন্ট কারোর সাথে কোনো জব হোল্ডার হিসেবে কাজ করে আসছি না। আমি ডিরেক্টলি বিভিন্ন ইন্ডাস্ট্রি, গার্মেন্টস বা ইন হাউস এগুলোর সাথে আমি কন্ট্রাকচুয়ালি কাজ করে আসছি। হ্যাঁ, সো ইন ফিউচার হয়তো আমি ডিরেক্টলি পার্মানেন্ট জবে সুইচ করতে পারি অথবা জবে চলে যেতে পারি। এছাড়াও আমি কিছু ব্র্যান্ডের সাথেও কাজ করে আসতেছি। সো আমার সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনাদের জানার থাকে, কোয়েরিজ থাকে, হ্যাঁ, আমি আমার নিজের ডিসক্রিপশনকে অ্যাকচুয়ালি এত বড় করতে চাচ্ছি না। সো আপনারা শাহরিয়ার নোমান সিফাত লিখে সার্চ করলে আমার প্রোফাইল, কাজ, লিঙ্ক সব কিছু এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, একদম সব কিছু এখানে পেয়ে যাবেন, মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। এছাড়াও যদি অলে যান, এখান থেকে লিঙ্ক, পোর্টফোলিও থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এবং আমার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এখানে সব কিছু দেখতে পারবেন। যার কারণে আমি আমার ব্রিফটা আর বড় করছি না। সো একটা জিনিস সেটা হচ্ছে কি, ফ্যাশন গ্রাফিক ডিজাইন কেন? আম, আমরা এটা জানি যে কি বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের মধ্যে হচ্ছে গিয়ে আপনি যদি বিশেষ করে হচ্ছে গিয়ে যেহেতু এখানে যারা ফ্যাশন গ্রাফিক ডিজাইনে ক্লাসটাতে জয়েন করেছেন আজকে, তাদের অবশ্যই একটা টার্গেট হচ্ছে গিয়ে গার্মেন্টস সেক্টর অথবা যে কোনো ব্র্যান্ডের ডিজাইনার হিসেবে জয়েন করার জন্য। এখন আপনি একটা এখানে প্যাটার্ন অথবা কাপড় অথবা হচ্ছে গিয়ে আপনার ডিজাইন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে হট কালচার, ঠিক আছে? হট কালচার হচ্ছে গিয়ে আপনার ইন্ডাস্ট্রিয়াল এমন কিছু থাকে না তেমন, ওটার জন্য আপনার ইলাস্ট্রেশন এসব ডেভেলপমেন্ট না পারলেও হয়, যেটা পার্সোনাল ব্র্যান্ড হয়ে থাকে আর কি। বাট এছাড়া আপনি কোনো একদম রিনাউন ব্র্যান্ড, তারপর হচ্ছে গিয়ে আপনার এক্সপোর্ট আইটেম, রেগুলার আইটেম, গার্মেন্টস বলেন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আপনার ডিজাইনার হিসাবে জয়েন দিতে গেলে আপনার সফটওয়্যার স্কিল মাস্ট লাগবে এবং অনেকগুলোই সফটওয়্যার স্কিল প্রয়োজন হয়। এর মধ্যে সবার আগে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ আপনার ম্যান্ডেটরি জানতেই হবে। হ্যাঁ, কেন জানতে হবে? কারণ সবার প্রথম ধাপ এই দুইটি সফটওয়্যার এবং এই দুটি সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে কি আপনি অন্যান্য স্টেপগুলোতে যাবেন। ক্লো থ্রিডি আছে, অন্যান্য আরও সফটওয়্যার আছে, বাট ক্লো থ্রিডিও হচ্ছে কি আপনার গ্রাফিকের অনেক কিছু বসাতে হয়, কাপড়ের মধ্যে প্রিন্ট বসাতে হয়, এগুলো কখনো ক্লো থ্রিডিতে ডিজাইন করা সম্ভব না, এগুলো ক্লো থ্রিডিতে ডেভেলপ করে আমরা দেখাতে পারবো। বাট মেন প্রিন্ট, প্যাটার্ন, হ্যাঁ, এই সব কিছু মানে আমরা যে টেক্সটাইলের মধ্যে হচ্ছে কাপড় দেখি না, কাপড় কিন্তু গ্রে ফেব্রিকে হয়। হ্যাঁ, তো আমি যদি এখানে প্রিন্টেড কাপড় দিই, টেক্সটাইল ফ্যাব্রিক লিখে, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে কি আমাদের করতে হবে, এগুলো ফ্যাশন গ্রাফিক্স ছাড়া মানে কখনোই সম্ভব না। তো আমি দেখে আমি এর আগে কিছুদিন আগে একজনের কাজ করেছিলাম, আছে নাকি এখানে দেখি। হ্যাঁ, তো একটা ফাইল ওপেন করছি। এটা হচ্ছে স্ক্রিন, এটা হচ্ছে কি জাস্ট বাচ্চাটার ড্রেসের মধ্যে হচ্ছে কি আমার এই ডিজাইনটা স্ক্রিন প্রিন্ট হবে। তো একটা জিনিস মাথায় আসতে বলছে, এখন তো আমি এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে ফেলতে পারবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে ফেললে এই যে এখানে দেখেন, আমি এখানে যখন জুম করব, হ্যাঁ, একদম জুম করতে আছে এখানে কত পার্সেন্ট, এখানে আমার এখানে দেখেন, আপনারা জুম করে যারা মোবাইল থেকে ইউজ করছেন দেখেন, বামের বটমে, স্ক্রিনের বামে বটমে 64,000% পর্যন্ত জুম করছি। হ্যাঁ, তো আমি এখানে সব কিছু বন্ধ করে দিচ্ছি। আমি জাস্ট এখানে এই যে একটা ব্রাশ টুল নিয়ে অথবা এখান থেকে আমি একটা লিস্ট নিয়ে আমি এখানে কালার দিয়ে দেখেন, এখানে অনেক বড় করে আমি কালারটা এখন দিব, একটু ওয়েট। তো আমি এখন জুম আউট করতেছি, দেখেন কিছু দেখা যাচ্ছে, কিছু কি দেখা যাচ্ছে এখন আর? হ্যাঁ না, কিছু আনসার দেয় না। না, দেখা যাচ্ছে হ্যাঁ, না। কিন্তু এখানে ফাইলটা আছে দেখেন, আমি যদি এবার ড্র্যাগ করে সিলেক্ট করি, এখানে কিন্তু ছোট করে ফাইলটা দেখাচ্ছে। তার মানে এখন বুঝেন যে অ্যাডোব ইলাস্ট্রেটরের মধ্যে ডিজাইনের এত কোয়ালিটি যে কি আমি 64,000% পর্যন্ত জুম করে সূক্ষ্মভাবে এখানে কাজ করার সে কী করছে, আমাকে
ক্ষমতা দিচ্ছে। তো আমি এআই দিয়ে কাজ করলে, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা স্ক্রিন বানালাম, হ্যাঁ, প্রথম প্রবলেম সেটা হচ্ছে, কিছু বলবেন? প্রথম প্রবলেম হচ্ছে গিয়ে এটার কোয়ালিটি এত ভালো থাকবে না। প্রথম হচ্ছে গিয়ে, প্রথম একদম একদম বেসিক প্রবলেম যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, আমার এখানের ডিজাইনটা, হ্যাঁ, আমার এই ডিজাইনটা ইউনিক হবে না। ইউনিক কেন হবে না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কাজে লাগিয়ে হচ্ছে কি আমাদের নিজেদের কিছু বেসিক কোয়ালিটি করব, ডিজাইন করব, ডিজাইনের কিছু ইন্সপিরেশন নিব, কীভাবে আইডিয়া জেনারেট করতে হয়। মানে আমি একটা ডিজাইন অনেকবার করতে গেলে আমার অনেক সময় যাবে। তো আমি ওকে দিয়ে ডিজাইনের বিভিন্ন ধরনের ভেরিয়েশন করব, ভেরিয়েশন করে ওগুলোকে আমরা নিজের কাজে ইউজ করব, হ্যাঁ। তো এমন না যে কি একদম যা দিবে তাই হুবহু বসায় দিবে, সেক্ষেত্রে হচ্ছে এটা কপি, এটা ডিজাইনারের নিজের নতুনত্ব থাকবে না, মানে কোনো ধরনের ক্রিয়েটিভিটি থাকবে না। ভালো ভালো ব্র্যান্ড যখন ডিজাইন করতে যাবে তখন এগুলোর একটা আপনার ইউনিকনেস লাগবে। তারপর কপিরাইটের একটা ইস্যুস কাজ করে, হ্যাঁ, কপিরাইট ইস্যুস এর একটা কাজ করে। কোনো রিনন ব্র্যান্ড, কোনো ভালো ব্র্যান্ড কখনো মানে কপিরাইট ইস্যুসের ক্লেইমের মধ্যে পড়তে চাইবে না, ঠিক আছে। ক্যারেক্টার একটা যখন এরকম ডিজাইন হবে একদম ইউনিক হতে হবে, ক্যারেক্টারটা কেউ করে না এরকম হতে হবে স্ক্রিনের ক্ষেত্র। এবং স্ক্রিন করতে গেলে এখানে যা হচ্ছে কি কয়টা কালার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, ছয়টা কালার। তো ছয়টার জন্য ছয়টা স্ক্রিন বানাতে হবে, 6বার করে একটা কাপড় এটা প্রিন্ট দিতে হবে, হ্যাঁ। স্ক্রিন প্রিন্ট যদি করতে যাই, ডিডিএফ করতে গেলে কি হবে, রাবার প্রিন্ট করতে গেলে কি হবে, হ্যাঁ, হাইপার এক্সটেনশন প্রিন্ট করতে গেলে কিছু বলবেন? হাফিজ আক্তার কিছু বলবেন? ওকে, সো এখন এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আবার এগুলোর হচ্ছে কি শুধু সিএমওকে কোড দিলে হবে না, এগুলো হচ্ছে কি প্যান্টম হ্যাক্স কোড কি হয়, ইন্টারন্যাশনাল কোড কি হয়, এগুলো ভেঙে ভেঙে আপনার লিখে দিতে হবে। আবার এগুলো একটা ফর্মাল ট্যাগ প্যাক বানাতে হবে, হ্যাঁ। আমি দেখি আমার এখানে ট্যাগ প্যাক থাকার কথা। এক মিনিট, দেখেন এরকম যে এরকম ফর্মাল ট্যাগ প্যাক আছে, এরকম ফর্মাল ট্যাগ প্যাক বানাতে হবে আপনার সকল ধরনের ইনফরমেশন দিয়ে, হ্যাঁ। এখানে যদি এটা আমি ফুল কমপ্লিট করি নেই দেখাচ্ছি, ইনফরমেশন প্রোভাইড করে সব কিছু করতে হবে। তো একদম মানে এমনিতে আলো পাথরের ডিজাইন করলে হয়ে যাচ্ছে না, একটা ট্যাগ প্যাক করতে হলে ট্যাগ প্যাকের মতো করে একদম ফুল ফর্মাল মেনটেন করতে হবে। এখন আসছে হচ্ছে কি এওপি, অল ওভার প্রিন্টের ক্ষেত্রে, হ্যাঁ। তো এটাকে বলা হচ্ছে কি এওপি। এটাকে আমি মানে প্রিন্টের জন্য যেভাবে বসাই না কেন, মানে ধরেন এটাকে আমি যেভাবে যেদিকে বসাই না কেন, যেভাবে বসাই না কেন দেখেন এটা সব দিকে মিলে যাবে, এটাকে বলা হয় ওই জন্য এওপি। তো এখানে এটা গ্যাপ না, এটা হচ্ছে কি আর্টবোর্ডের একটা দাগ, দেখেন সরালাম, দেখেন এটা যে একটার সাথে একটা পার্ট জোড়া লাগতেছে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, মানে এটাকে সিমলেসও বলা হয়, এগুলোকে এওপি বলা হয়। তো এখানেরও আবার কোডিং আছে, কয়টা স্ক্রিন কয়টা কালার হচ্ছে, কিভাবে এগুলো বসছে, প্লেসমেন্ট আছে, কোনটা হচ্ছে গিয়ে আমাদের হাফ ড্রপ ফুল ব্রেক, হাফ ফুল ব্রেকে পড়তেছে, হ্যাঁ। এই এই প্যাটার্নের ভেরিয়েশন ফরমেশনগুলো আমাদের জানতে হবে। আবার এগুলোর প্রেজেন্টেশনেরও ব্যাপার স্যাপার আছে, যেমন এগুলোর প্রেজেন্টেশন দেখে আমার এখানে করার ছিল মনে হয়। দেখতে পাচ্ছেন? ভাই সিমলেসটা মানে কি? সিমলেস জিনিসটা হচ্ছে গিয়ে এওপি, এওপি মানে হচ্ছে অল ওভার প্রিন্ট, আর সিমলেস মানে হচ্ছে গিয়ে জোড়া লাগবে কিন্তু বোঝা যাবে না। এই যে আমি একটু আগে এখানে একটা প্যাটার্নটাকে একটার সাথে একটা মানে পার্টের সাথে পার্ট অ্যাটাচ করলাম না, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো জি আমি শুনতে পার্টটা পাচ্ছি। এটাকে আমি পার্ট একটার সাথে একটা অ্যাটাচ করতেছি, বাট এটা লেগে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এটা দেখে আপনি বুঝতেই পারছেন না যে কি এটা অ্যাকচুয়ালি একটার সাথে একটা পার্ট বসতেছে,
তো এটার ফরম্যাটটা এমনভাবে ডিজাইন করা হয় যেটা পাশাপাশি বসে উপরে নিচে বসুক বাম সাইডে ডান সাইডে বসুক কখন এটা বোঝা যাবে না যে কি এটা একটার সাথে একটা পার্ট বসছে। তো আমাদের যখন টেক্সটাইলের এই ধরনের সিমলেস ডিজাইনগুলো হয় ওপি ডিজাইনগুলো হয় তো এগুলো কিন্তু আপনার 1 গজ 2 গজের জন্য হয় না, এগুলো কিন্তু হাজার হাজার গজের জন্য করা হয়। তো কখনোই 1000 গজ তো সফটওয়্যারে ডিজাইন করা সম্ভব না, ঠিক না? তো এটার জন্য একটা জি নির্দিষ্ট রেশিও অনুযায়ী সাইজ ডিজাইন করতে হয় এবং সাইজটাকে এমনভাবে ডিজাইন করতে হয় যেটা পাশাপাশি বসলেও কখন এটা বোঝা যাবে না যে এটা জোড়া লাগছে। ঠিক যেমন দেখেন, তারপরে এটাকে আবার আপনার প্রেজেন্টেশন করে দেখাতে হবে। এটা হচ্ছে মেইন ফাইলটা ছিল, এরপর হচ্ছে কি আপনার এখানে এগুলোকে প্রেজেন্টেশন করে দেখাতে হবে। দেখেন এটা বাচ্চার বা টপ পার্টটাতে এটা প্রেজেন্টেশন করে দেখালো যে এটা প্রিন্ট করলে কেমন হবে। আবার এখানের মধ্যে দেওয়া আছে যে কি কোনটা কি, দেখেন এওপি প্যাটার্ন, এওপি গার্মেন্ট মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তারপরে এওপি সিমলেস প্যাটার্ন মানে মেইন মোটিভ কিন্তু এটা যেটা রিপিট হয়েছে না এখানে বসছে, এই যে দেখতেছেন না এখানে বসছে, এখানে যেটা বসছে, হ্যাঁ এইভাবে করে বসছে, এটা কিন্তু মেইন রিপিট হচ্ছে এটা এওপি সিমলেস ফ্রেম সাইজ মানে এটা কতটুকু ফ্রেম ধরে কত মেইন ফ্রেমটা ছিল এটা, এই ফ্রেমটাই পুরাটা রিপিট হতে হতে কি হয়েছে এই জিনিসটা হয়েছে। দেখেন তারপরে এটা প্যান্টুম কালার কোড সব কিছু দেওয়া আছে, ফ্রন্ট কালার ব্যাক কালার, এভাবে করে সব কিছু আপনার ডিজাইন জানতে হবে। হ্যাঁ বলুন। এওপি সিমলেস ফ্রেম সাইজটা মূলত কি কাজে ইউজ করব? এওপি সিমলেস প্রিন্টার, এই যে বললাম না একটু আগে দেখালাম না কাপড়, জি কাপড় তো দেখছেন। এখন আমরা তো এই কাপড়টা দিয়ে এটা বানালাম, এই কাপড়টা দিয়ে চাইলে তো আমরা টি শার্টও করতে পারি, এই কাপড়টা দিয়ে তো চাইলে আমরা টপসও করতে পারি, এই কাপড়টা দিয়ে যদি চাই আমরা তো রোমপারও করতে পারি, বেবি রোমপারও করতে পারি। সো এটার কোনো নির্দিষ্ট ইয়া নাই যে কি 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 করব। হ্যাঁ, তো এখন এই এওপি প্যাটার্নটা হচ্ছে গিয়ে আপনার কাপড়ে, আমাদের কাপড় কিন্তু ডিজাইন কখনো ওয়েবিং করে নিটিং করে এ ধরনের ফুল প্রিন্ট মানে ডাই এগুলো করা সম্ভব না, এগুলো প্রিন্টগুলো ডিজাইন করে দিতে হয় যেটা কাপড়ে প্রিন্ট হয়ে বের হবে টেক্সটাইল থেকে, বুঝতে পারছেন? তো এই ডিজাইনগুলো করাই এই ফ্রেমটার কাজ, এই এওপি এর কাজ। এবং এটা ফ্যাশন গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে করতে হবে। এবং করার পর আপনি তো ডিরেক্টলি এটা ফিজিক্যালি প্রিন্ট করতে পারবেন না, বানাতে পারবেন না। তো আপনার ক্লায়েন্টকে তো দেখাতে হবে, প্রেজেন্টেশন তো একটা বিষয় আসছে যে কি এটা প্রিন্ট করার পর কেমন হবে, ওটাও আপনার ভিজুয়াল করে দেখাতে হবে যাতে আপনার ক্লায়েন্ট দেখার পর বুঝতে পারে যে না এটা আমাদের সময় আগে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না এগুলো কিন্তু এভাবে প্রেজেন্টেশন করে দেখাতে অনেক সমস্যা হতো, অনেক সময় লাগতো, বাট এখন 2-3 মিনিটে শেষ। যদি স্কিল থাকে 2-3 মিনিট ইটস এনাফ। হ্যাঁ, তো একটা একটা বিষয় দেখালাম, এগুলো এক ধরনের প্রিন্ট। আবার লোগো থাকবে, অনেক জায়গায় অনেক ধরনের টি শার্ট থাকে। তারপর হচ্ছে গিয়ে ধরেন আমাদের, আমি যদি দেখাই এই যে এখানে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলোর প্রিন্ট চুনরি প্রিন্ট টাইপের, এগুলোর প্রিন্টও ওখানে থাকে। এরপর হচ্ছে কি আপনার কামিজ সিকোয়েন্স প্রিন্টিং, হ্যাঁ তো এখানের মধ্যেও কিন্তু প্রিন্ট দেখতে পাচ্ছেন না আপনারা, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এগুলো কিন্তু এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে এগুলো প্রিন্টগুলো ডিজাইন করতে হবে কাপড়ের জন্য, এভাবে ব্লক করে পার পিস অনুযায়ী ডিজাইন করতে হবে। এবং এগুলো একসাথে কাপড়ের সাথে পুরা থানার জন্য পিস ওয়াইজ কি হবে বের হয়ে যাবে, এক পিস করে এগুলো প্রিন্ট করে না, ঠিক আছে? তো এগুলো প্রিন্টিং এর ডিজাইনও জানতে হবে, এটার একটা বিষয় আছে। তারপর মানে কুর্তি আছে, তারপর আবার হয় যে কি আমাদের সাপোজ আমি যদি এখানে দিই, হ্যাঁ পাঞ্জাবি এমব্রয়ডারি ডিজাইন ট্রেসিং, ওকে সেখানে দেখতে পাচ্ছেন এই যে জি এইগুলো খুবই আগের ডিজাইন, তখনকার সময় এগুলো ভালো ডিজাইন, বাট আমি এখন আরেকটা পিসি থেকে বসছি তো ওই জন্য আমি আমার কাজগুলো তেমনভাবে দেখাতে পারি নাই। যদি আমি একটু দেখি, একটু সময় দিন আমি খুঁজে দেখছি আমার এখানে ফাইল থাকার কথা। যেমন এটা দেখেন, এটা কি একটা পাঞ্জাবি ডিজাইন এমব্রয়ডারি সহ, ঠিক আছে? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, জি তারপর হচ্ছে গিয়ে এটা এটার মোটিভ ইনথিক মোটিভ,
মানে এখানে একটা তলোয়ার দেওয়া হয়েছে, বিসমিল্লাহ লাগা হয়েছে, ইন্টিগ্রেট যে মোটিভগুলো পাঞ্জাবিতে এখানে ইউজ করা হয়েছে এগুলো দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিয়ে কি এখানে মোটিভটাকে আবার হাইলাইট করে কি করা হয়েছে, এমব্রয়ডারি একটা ফিল দিয়ে আবার এখানে প্রেজেন্টেশন করে দেখানো হয়েছে। তো পাঞ্জাবিটাও হচ্ছে গিয়ে কি এখনো বানানো হয় নাই, এমব্রয়ডারিটাও কিন্তু এখনো পর্যন্ত করা হয় নাই, বাট ডিজাইন রেডি করে, হ্যাঁ, মোটিভ মানে এই যে প্যান্টার্ন মোটিভটা রেডি করে, সফটওয়্যারের মোটিভ রেডি করে এখানে ডিরেক্টলি আগে দিক দিক কী করা হয়েছে, পাঞ্জাবিটা এটা কীভাবে কী করলে কেমন দেখাবে এটা পুরো এখানে রেডি করে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। এতে করে কি হচ্ছে, আমার ডিজাইনের আমি ভেরিয়েশন পাচ্ছি, বিভিন্ন ভেরিয়েশন দেখতে পাচ্ছি, আমার বায়ার ব্র্যান্ড আরও বেশি অপরচুনিটি পাচ্ছে, কাস্টমার ডিমান্ড বুঝতে পারছে, এবং এতে করে হচ্ছে কি সেল এবং প্রফিট জেনারেট করতে আরও বেশি সুবিধা হচ্ছে। এবং আমার কি সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি আমার কাপড়গুলো বানাতে সময় এবং কস্ট যেটা যেটা অর্থ ব্যয় হয় ওগুলো কোনোটাই আর হচ্ছে না, প্রচুর অ্যামাউন্টও সেভ হচ্ছে ব্র্যান্ডের, কারণ সে আগে থেকে দেখতে পাচ্ছে এটা বানাতে গেলে কেমন হবে। দেন যেটা ডিজাইন পছন্দ হবে, যেটাতে অ্যাকচুয়ালি ব্র্যান্ড চাইবে অথবা গার্মেন্টস চাইবে যে কি না এটাতে আমি ম্যানুফ্যাকচারিংয়ে যাব, তখন কি করে তারা যদি খুব অল্প কোয়ান্টিটির করে, মিনিমাম একটা ডিজাইনের যদি 2-3 পিস করে করতে চায় কেউ, তখন কি করে ওই যে ডিজাইনটা সফটওয়্যার রেডি করার পর সাইজ মেজারমেন্ট অনুযায়ী এই ধরনের ট্রেসিং পেপারে কি করে এগুলোকে প্রিন্ট করে বের করে ফেলে ট্রেসিং পেপারে, হ্যাঁ, বের করে ফেলার পর ম্যানুয়ালি হ্যান্ড এমব্রয়ডারি মেশিন হচ্ছে গিয়ে কোনটা, যেটা হচ্ছে কি মেশিনটা চলবে বাট একজন অপারেটর এটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে ইউজ করবে। দেখে আমি এখানে ইউটিউব থেকে আপনাদেরকে দেখাতে পারি কিনা। And machine embroidery পাঞ্জাবি। আচ্ছা ডিফারেন্ট দেখেন, হ্যাঁ এটা একটু দেখেন, সো এটা একটা আমার এখানে একটা ভিডিও আছে এটা আমি দেখাবো। এটা একটা গেল প্রথমটা, এটার কথা আমি বলছিলাম। এই যে এই ধরনের ফাইলগুলো প্রিন্ট করার পরে, এখানে এগুলো প্রিন্ট করার পরে এই ডিজাইনটা ট্রেসিং দিয়ে তারা কি করে এইখানের মধ্যে এখানে ডিজাইনটাকে বসায়, বসানোর পর একজন অপারেটর এই এমব্রয়ডারি মেশিনের মধ্যে এটা করে। আবার এখানে যেটা হচ্ছে কি সেম ডিজাইন কি হবে 20 থেকে 25 পিস 30 পিস এরকম করে বের হবে। এখন দুইটার জন্য ইলাস্ট্রেটরকে প্রয়োজন হয় কেন, আপনার ইলাস্ট্রেটর এই কারণেই প্রয়োজন হয়, ফটোশপে এই কারণে প্রয়োজন হয় যে কি এটাতে অ্যাকচুয়ালি ডিজাইন করার জন্য এটারও প্রিন্ট বের করার জন্য সফটওয়্যার ফাইলটা লাগে, হাতে আসলে একে এত নিখুঁত ডিজাইন করা সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ML XL XXL সাইজ ওয়াইজ হচ্ছে কি এমব্রয়ডারির প্যাটার্নগুলো বড় ছোট করতে হয়, হ্যাঁ অনেকে কি করে একই সাইজ রাখে কিন্তু বড় ছোট করার জন্য কি দরকার হয়, এই এমব্রয়ডারির সাইজগুলোকে বড় ছোটো করার জন্য এটা সফটওয়্যার একমাত্র রেশিও দিতে পারবে। সাপোজ ধরেন আমার এখানে রাখি নাই, আপনাদের যদি প্রয়োজন হয় এটা আপনারা আমার থেকে জেনে নিলে হবে। তো এই ধরনের আরও অনেক কিছু আছে, অনেকগুলো বিষয় আছে। তো আমি যে রেশিওর যেটা কথা বললাম, সাপোজ ধরেন এটা আমার ডিজাইনটা, হ্যাঁ প্লাকেটটা সাপোজ, তো এখন এটাকে আমার একটু ছোট করতে হচ্ছে, হ্যাঁ আমি কখন এটাকে পুরোটাকে রেশিও ছোট করতে পারবো না, মানে ডিজাইনের অনুপাত ঠিক রেখে, তখন আমার এটাকে যদি আমি সফটওয়্যারের মাধ্যমে করি আমি একবার একটা ডিজাইনকে ইচ্ছা মতো করে বসাতে পারবো, হ্যাঁ। তো এটা হচ্ছে কি বিষয়। তো এখানে অনেক কিছু আছে আরও জানার, আর টি শার্টের ডিজাইন থাকে, পোলো টি শার্টের ডিজাইন থাকে, প্রিন্ট থাকে, এমব্রয়ডারি থাকে, কোনো কিছুই বাদ নাই। ওটা আপনারা আমাদের অফিসিয়াল নাম্বার যেটা আছে ওখানে যখন নক দিবেন আপনাদেরকে সিলেবাস, আপনারা যদি জানতে চান ফ্যাশন গ্রাফিক ডিজাইনের সিলেবাস, টোটালি সিলেবাস দিয়ে দেবে, এবং সিলেবাসের কোনো পয়েন্টও যদি আপনারা না বুঝেন তারা ওটা আপনাকে ব্রিফ করে দিবে। তো এখন আসেন আমরা আজকে ক্লাসের মধ্যে কিছু একটা শিখি, একদমই কিছু না শিখলে হবে না। আচ্ছা আমরা আমাদের কাপড়ের মধ্যে সচরাচর কিছু কাপড় দেখি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ডিজাইনটার মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট শুধু, এমন কাপড় কি দেখছি কখনো যেটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে দেখে নেই কখনো শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপড়? হ্যালো
জি লিখেছি। আচ্ছা, বাকিরা রেসপন্স করছে না কেন? সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ডিজাইনগুলোর একটা নাম আছে। হ্যাঁ, তো ডিজাইনার হিসেবে এই জিনিসগুলোর নামও আপনাদের জানা থাকতে হবে। যেমন দেখবেন এই ধরনের কিছু কাপড়ের মধ্যে কিছু প্যাটার্ন এই ধরনের থাকে, এগুলো একদম ফেব্রিকের মধ্যে এভাবে করে বসে যায়। হ্যাঁ, তো এখন 1 সেকেন্ডের মধ্যে চাইলেও কি, এখন মানে যুগ এত অ্যাডভান্স হয়ে গেছে, আমি চাইলে একটাকে প্যাটার্নে কনভার্ট করে ফেলতে পারবো। যেমন দেখেন আমি এটাকে নিলাম, আপনি যদি কাজ পারেন, আমি তো আজকে মানে যেটা হচ্ছে কি বেসিক ক্লাসে তো আমি এত বেশি কিছু নিয়ে আসবো না, বাট যেটা আপনাদেরকে জানা দরকার আমি জাস্ট এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট একটা নর্মাল ফাইল নিলাম। আপনার যদি সফটওয়্যার স্কিল চলে আসে, আপনার একটা প্যাটার্ন বানাতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না, কখনোই লাগবে না। ঠিক আছে, লেখ হচ্ছে যদি এটা সমস্যা চলে যাবে। তো ধরেন আমি এখন করলাম নর্মালি এটাকে আমি জাস্ট ট্রেস করে দিলাম, এক্সপান্ড করে দিলাম। তো এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে রিমুভ করে দিলাম হোয়াইট কালারটাকে। হ্যাঁ, রিমুভ করে দেওয়ার পর ধরেন আমি এখানে এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম। কীভাবে করছি না করছি এগুলোর জন্য তো যদিও আপনাদের সফটওয়্যারের মোটামুটি স্কিল জানতে হবে, এই টুলসটা কীভাবে ব্যবহার করে, অন্য টুলসের কীভাবে ব্যবহার করে, বাট কীভাবে কাজ হয় এটা আপনাকে দেখাই। সো এখান থেকে ধরার পর ধরেন সাপোজ আমি এখানে রাখলাম। হ্যাঁ, এটা একটা ডিজাইন হলো। এরপর ধরেন আমার এখানে এই জিনিসটাকে রেশিও অনুযায়ী ফিল আপ করতে হচ্ছে। তো আমি একটা এখানে নিলাম, এটাকে আমি এখন ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট করলাম, কপি, এটাকে সিলেক্ট করলাম, আমি এই সাইডে বসাই দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আমার এই জিনিসটাকে আমি একটু ছোট করে দিলাম, সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরাইজন্টালি, কপি, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় উপরে পাঠিয়ে দিলাম। মানে করতে 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 তো অভ্যস্ত হয়ে যাবেন, প্রচুর পরিমাণে ডিজাইন করবেন, তখন এগুলো আপনাদের জন্য তেমন একটা ম্যাটার হবে না। হ্যাঁ, সাপোজ আমি এখন এখানে এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। হ্যাঁ, তো এটাকে কপি করার দরকার নেই, যেহেতু এটা একটা স্কোয়ার শেপ। হ্যাঁ, মানে সরি, রিফ্লেক্ট করার প্রয়োজন পড়বে না, যেহেতু এটা একটা স্কোয়ার শেপ। স্কোয়ার শেপের মানে আমি যেটাই যা করি না কেন এটা সব দিক দিয়ে সবসময় সমানই থাকবে। সেটাকে বরাবর বসালাম, এটাকে একটু মিডল বরাবর আনলাম। তো আমি যদি এখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার দিই, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে 1000 বাই 1000 একটা সাইজ দিলাম, কালারটা দিয়ে দিলাম হচ্ছে কি আমি হোয়াইট, যেহেতু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিজাইন হবে, তো আমি এটাকে হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দিয়ে দেওয়ার পর আমি এটাকে শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আমি এটাকে জুম আউট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আমি এটাকে একটু এখন সাইডে নিয়ে আসবো। আমি খুবই দুঃখিত, একটু ল্যাক্স হচ্ছে ওই জন্য, এটা আরেকটা পিসি থেকে করাতে একটু সমস্যাটা হচ্ছে। আচ্ছা, সো এরপর হচ্ছে কি আমি এখানে এটাকে শিফট করলাম। হ্যাঁ, শিফট করার পর এখানে কোনো দিক দিয়ে এটা বোঝা যাচ্ছে না যে কি এটার সাথে এটা কি হয়েছে, অ্যাটাচ হয়েছে, এখানে কোনো গ্যাপিং নেই, কিছু নেই, ডিজাইন একসব মিলে গেছে। হ্যাঁ, তো এটার আরও অনেক নিখুঁতভাবে করা যাবে। এখন আমি করতে করতে হয়তো সব টেকনিক জানি, কীভাবে বসাতে হলে কীভাবে বসালে জিনিসটা মিলবে, যার কারণে এটা হচ্ছে। তো দেখেন আমি এখানে পুরোপুরি একটা কী পাইলাম, একটু হয়তো এখানে আমাদের একটু ডিফারেন্ট বোঝা যাচ্ছে, এগুলো আমাদের ঠিক করতে হবে। যেমন হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে, তো এটাকে আমার আবার ঠিক করতে হবে। কীভাবে ঠিক করব, আমি এটাকে একদম আবার আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইন করব। আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইন করে এটাকে আমার আবার ঠিক করতে হবে যে কি কোথায় কী প্রবলেম হচ্ছে আমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমার যে কর্নারগুলো মিলতেছে না ওই কর্নারগুলোকে আমার আবার কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ,
যেমন এখানে ঠিক আছে, তারপর এখানে আসলাম, এখানে এটা ঠিক নেই, দেখতে পাচ্ছেন এখানে এটা ঠিক নেই। তাহলে এটাকে আমি একটু বাড়তিতে এনে দিই, টেনে দিয়ে এটার সাথে সিলেক্ট করে শিফট টাইম দিব, অলটা ক্লিক করে এখানে রিমুভ দিয়ে দিব, তাহলে এটা এখন পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তারপর এখানে দেখতে হবে কোনো জায়গায় বাদ আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে কি শেপটা রাউন্ড হয়ে আবার পড়তেছে, হ্যাঁ, তো এটাও করা যাবে না। তো এখানে আমার এটাকে কি করতে হবে, একটু করে টেনে দিতে হবে, সিলেক্ট করব, শিফট টাইম দিব, রিমুভ। তো এখন আমি তো এগুলো করতে করতে জানি কি করতে হবে। তো এটা এখান থেকে রিমুভ, সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি কপি, এখানে নিয়ে আসলো, কারণ আর কোনো প্রবলেম নাই। সেম দেখে এখানে কোনো প্রবলেম আছে কিনা। না নেই। সো এখন এটাকে আমি পুরোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, খুবই একটা সফট একটা কাজ, বাট এখানে আমার একটু কোনো কারণে হয়তো প্রবলেম হচ্ছে, এটা আমার ঠিক করতে হবে। এখন দেখে আমি মিলাতে গেলে আমার এখানে একটু মিলতেছে না, দেখেন কিভাবে মুভ, সিলেক্ট করা থাকবে, ট্রান্সফর্ম থেকে মুভ, হ্যাঁ, মুভ থেকে সব জায়গাটাকে জিরো দিতে হবে, আগে সবগুলো জিরো, হরিজন্টালি জিরো, সেটা ভার্টিক্যালি হবে সোজাসুজি। তো 1000 আমার এখানে 1000 মার্ক করে দিতে হবে। করে দেওয়ার পর এটাকে কপি, হ্যাঁ। তো আপাতত বাকিগুলো তো আমি আর করছি না, এই দুটাকে বাদ দিচ্ছি, এই দুটো বাদ দিলে হবে, একটু গ্যাপ থাকুক, লাইট থাকুক, হ্যাঁ। তো আমার এখন যেটা দরকার, আমার এই বাকি পার্টগুলোকে আমার কেটে ফেলতে হবে। তো এটা আমি কেটেও ফেলতে পারি, এগুলোকে আমি ক্লিপিং মার্কসও করতে পারি। কীভাবে করব, আমি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেটের উপরে নিয়ে আসলাম শেপটাকে, এবার সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 দিলাম, হয়ে গেল। হ্যাঁ, যে কোনোভাবে করা যায় এটা। তো আমি একটা ওয়েতে জাস্ট এখন করলাম। এরপরটাকে আমি এখান থেকে এখানে অ্যাড করলাম, তারপর হচ্ছে কি এটাকে পুরোটাকে আমি আবার এভাবে কপি করলাম। এখন দেখা যাচ্ছে কি আমার এখানে কোনো ধরনের এটা কি বোঝা যাচ্ছে না। এখন কি আপনারা বলেন এটা কি জোড়া লাগছে, সিমলেস, এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এটা কোনো সিমলেস বোঝা যাচ্ছে না। তাহলে আমি এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, একটু এখানে মিলে নাই, এটাকে আমার একটু মিলাতে হবে, আমার একটু ল্যাক্স হচ্ছে আজকে কেন জানি। আমি জাস্ট ডিজাইনটাকে পেস্ট করে দিলাম, আমি জাস্ট বলতেছি প্রেজেন্ট ইট অন এ ফ্ল্যাট or flat and lower as a textile. সো দেখেন খুব ইজিলি কিন্তু আমার এখানে কি হয়েছে, গার্মেন্ট এটা প্রিন্ট করে দিছে, ঠিক আছে। তার মানে এটা আমার আফটার প্রিন্টিং কেমন দেখাবে জিনিসটা এখানে চলে আসছে। তো আপনারা এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে
এখন আমার যদি ধরেন আমার কোনো একটা গার্মেন্ট অথবা কাপড়ে প্রিন্ট করলে আমার কাপড়টা কেমন দেখাবে, কেমন হবে, আমি আবার প্রিন্ট করে ডিজাইন করার পর দেখাতে যাব, অনেক সমস্যা। আবার মানে অনেক ধরনের ফ্যাক্ট হয় এগুলো। এখন আমি যে প্রিন্ট এখন বানালাম এগুলো কিন্তু অন্য কোথাও ডিজাইন করা সম্ভবই না। এটা ইলাস্ট্রেটরে করতে হবে অথবা ফটোশপে করতে হবে, না হয় রেজুলেশন এর উপর একটা ফ্যাক্ট আসবে। হ্যাঁ, তাহলে এখানে ও সুন্দর করে একটা প্রেজেন্ট দেখাই দিল, আমি যদি ওকে আরও ডিটেলিং দিতাম হয়তো ওই জিনিসটা আরও সুন্দরভাবে কী করতো, প্রেজেন্ট করতো। তো আশা করি এতটুকুর মধ্যে তো আপনারা বুঝতে পারছেন যে কি ডিজাইন কীভাবে হয়, কীভাবে করতে হয়। হ্যাঁ, তাহলে ফ্যাশন গ্রাফিক ডিজাইন ছাড়া একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কোনো প্রিন্ট, কখনো কোনো ডিজাইন, এই যে আমাদের কাপড়ের মধ্যে প্রিন্ট ডিজাইন ডেভেলপমেন্ট, মানে মোস্ট অফ দ্য একটা কাপড় ডেভেলপমেন্টে 70% ডেভেলপমেন্টের কাজে কিন্তু ফ্যাশন গ্রাফিক দিয়ে করতে হয়। বাকি ইম্পর্টেন্ট আরও 30-50% কাজ হয় প্যাটার্ন, ক্লো 3D এগুলোর মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে। এখন কি জিনিসটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, এখনো কোশ্চেন তো পাচ্ছি না এরকম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। বাকিদেরটা জিজ্ঞেস করি, বাকিরা বলুক। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া এই ডিজাইন গুলো কি জিওমেট্রিক্যাল শেপ ডিজাইন? না, এটাকে বাউহাউস ডিজাইন বলে। জিওমেট্রিক মোটিফ, মোটিফ হচ্ছে জিওমেট্রিক শেপের, প্যাটার্নের নাম হচ্ছে বাউহাউস। জি ভাইয়া, বুঝতে পারছি। তো আমাদের ডিজাইন হিসেবে কিন্তু সবকিছু জানতেও হবে কিভাবে কি করে না করে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি খুব, হ্যাঁ, কেউ কিছু বলবেন? প্যাটার্নের নামটা কি? বাউহাউস, BAUHAUS, BAUHAUS। ভাইয়া, হ্যাঁ বলুন। কিছু নোট যদি লিখে দেওয়া যায় তো ইয়াতে, নোট লিখে দিলে মনে করেন কারো কোনো কিছু জানা থাকলে ওই নোটটা থেকে বুঝতে পারতো, যেমন ওই যে প্যাটার্নের নাম, গ্রাফিক্স এগুলো এগুলো তো নামগুলো একটা নোট। এগুলো তো আপনারা একটা ক্লাসে বুঝবেন না, আমি তো আপনাকে ওর জন্য বললাম আমাদের গ্রুপে এখানে আমাদের অফিসিয়াল নাম্বারে নক দিলে ওরা টোটাল সিলেবাস আপনাদেরকে দেখাই দিবে, জানাই দিবে, এবং যেটা যেটা বুঝছেন না ওটা পর্যন্ত দেখাই দিবে। এবং এটা তো হচ্ছে গিয়ে একটা একটা ক্লাসে তো গেলে আপনারা কখনো ওভাবে ক্লিয়ার বুঝবেন না, কিন্তু একটা জিনিস হচ্ছে কি একটা আইডিয়া পাওয়া ফ্যাশন গ্রাফিক ডিজাইন কি অ্যাকচুয়ালি কী কী হতে পারে এখনও, কারণ হচ্ছে কি অনেক অনেক ব্লাইন্ড অন্ধ জগতে পড়ে থাকে, হচ্ছে কি একাডেমি থেকে যা শিখেছে তাই। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন যারা ফ্যাশন ডিজাইন অথবা এই সেক্টরে পড়ালেখা করছেন, অনেকেই দেখবেন সারাদিন শুধু পড়ালেখাতেই ছিল, কিন্তু গ্র্যাজুয়েশন শেষে তাদের অর্ধেকই হারাই গেছে, কোনো ব্র্যান্ডে নাই। হ্যাঁ, কোনো ব্র্যান্ডের মধ্যে নেই, কোনো গার্মেন্টস নেই, কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের সেক্টরে নেই। আবার যারা হচ্ছে কি শুধু কাজ নিয়েই পড়েছিল, একাডেমিক রেজাল্টও দরকার, বাট যারা চাইছিল যে কাজ শিখবে, কেরিয়ারে কিছু করবে, ওরা দেখবেন যে কি অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টে খুবই আগাই গেছে। তো এখন বর্তমানে আপনি ডেভেলপমেন্টে সফটওয়্যার স্কিল ছাড়া কিছুই করতে পারবেন না। যেমন ক্লো 3D এর ক্ষেত্রে আমাদের এখানে ক্লো 3D এরও কোর্স আছে। ক্লো 3D এর ক্ষেত্রে হচ্ছে কি আগে একটা ফিট স্যাম্পল, সাইজের স্যাম্পল যখন ডেভেলপ করতে দিত, সেক্ষেত্রে হচ্ছে কি প্রচুর টাকা, প্রচুর সময়, আবার ক্লায়েন্টের কমেন্টের একটা সময়ের ব্যাপার স্যাপার ছিল, প্যাটার্নের অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু বর্তমানে ক্লো 3D আসাতে এটা 15 মিনিটেই কাজ শেষ, টাকাও বাঁচতেছে, সময়ও বাঁচতেছে, কাপড়ের ওয়েস্টেজও কমে যাচ্ছে। গার্মেন্টসের জন্য অর্ডার নিতেও বেশি সুবিধা হচ্ছে। সে বিভিন্ন ধরনের ভেরিয়েশন করে করে ক্লায়েন্টকে দেখাতেও পারছে, ডেভেলপ করেও দেখাতে পারছে, এবং এতে করে কি করছে ক্লায়েন্টও স্যাটিসফাই হচ্ছে এবং গার্মেন্টসও মালিকগুলো কি উপকৃত হচ্ছে, অর্ডার পাচ্ছে বেশি করে। আর সব থেকে মূল কথা হচ্ছে কি প্রোডাক্ট ফাইনাল স্যাম্পল করার আগে হচ্ছে গিয়ে এটার যত ধরনের রিভিশন দরকার হয় মেক করে করে যেটা দেখাতে হয়, হ্যাঁ, প্রোটো স্যাম্পল, এটা সব কিছু ক্লোয়ের মাধ্যমে করতে পারছে। এবং ক্লায়েন্টকে এমনভাবে ফাইলটা দেওয়া হয়, ক্লায়েন্ট একদম সব কিছু জুম করে একদম কোথায় কী আছে না আছে সব কিছু দেখে আবার কমেন্টস করতে পারছে। এখন বুঝতে পারছেন যে কি যুগ অনেক অ্যাডভান্সে চলে গেছে। সফটওয়্যার স্কিল ছাড়া গার্মেন্টস সেক্টরে, অ্যাটলিস্ট গার্মেন্টস সেক্টরে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টে আর ডিএনডিতে যদি অ্যাকচুয়ালি কিছু করতে চান, ভালো গার্মেন্টসগুলোতে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ জানতেই হবে, তারপর ক্লো 3D জানতেই হবে, এবং যদি আরও বেশি খুবই নিজেকে মিস্ট্রিয়াস লেভেলে নিয়ে যেতে চান, সেটা হচ্ছে কি ক্যাট সফটওয়্যারের যে কোনো একটাতে আপনার মোটামুটি হলে স্কিল
ধরে রাখতে হবে। তখন আপনি হচ্ছে কি সবগুলোরই যখন কাজ পারবেন, আপনি যে কোনো কিছুটা আউটপুট দিতে পারবেন। যেন আমি মোটামুটি সব কিছুর কাজ পারি দেখে আমি এখানে ডিজাইন করার সময় আমার মাথায় থাকে যে কি এটার আউটপুট কী আসবে, কোন সফটওয়্যার এটার কাজ করতে গেলে কী আসবে, এটা অ্যাকচুয়ালি মেক করতে গেলে আমি প্রোডাকশন লাইনে চালাইছি দেখে আমি বলতে পারছি এটা অ্যাকচুয়ালি মেক করতে গেলে কেমন প্রসেসে যেতে হবে। আপনি শুধু একটা মনের মাধুরী মিশার ড্রেস মেক করলে হবে না, একটা কাপড় বানাতে এটার কস্টিং কতগুলো, এটার প্রসেস হচ্ছে কি পরিমাণ সুতা কাপড় যাচ্ছে, কস্টিং হচ্ছে, এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। শুধু আমি তো একদম মনের মাধুরী মিশাই কালার টালার দিয়ে ভরে ফেললে হবে না, এটা সেলেবলও হতে হবে, ব্র্যান্ডের এবং কোম্পানির প্রফিটও জেনারেট হতে হবে, এবং মেকিং প্রসেসও খুবই ইউজার ফ্রেন্ডলি হতে হবে। বুঝতে পারছেন? তো এই টেকনিক্যাল বিষয়গুলোও জানতে হবে। এখন আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।